আসসালামু আলাইকুম। এইচএসসি গ্রামারের ধারাবাহিক ক্লাসগুলোর আজকে রাইট ফর্ম ভার্বের পঞ্চম লেকচারে আমরা অবস্থান করছি। আজকের এই পঞ্চম লেকচারের যে রুলগুলো আছে এই রুলগুলো কিন্তু 1 থেকে 5 পর্যন্ত আমরা রুলগুলো আলোচনা করব। এই ক্লাসে 4টি রুল আলোচনা করব এবং পরের ক্লাসে 5 নাম্বার রুলটা আলোচনা করব। এই মোট 5টি রুলে আমরা আজকে দেখার চেষ্টা করব রাইট ফর্ম ভার্ব নিজে থেকে কিভাবে কারেকশন করা যায় কারোর সহযোগিতা না নিয়ে বেসিক থেকে। তাহলে তোমরা ক্লাসের সাথে থাকো এবং তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তারপরে আমরা এই যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোতে সরাসরি আমরা দেখার চেষ্টা করব, আমরা এখান থেকে প্র্যাকটিস করব। তাহলে আমরা যদি এই ধারাবাহিক ক্লাসগুলোর দেখে থাকি তাহলে 1 থেকে 4 পর্যন্ত যে লেকচারটি রয়েছে এখানে কিন্তু বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই বেসিক বিষয়গুলো দেখে তারপরে এই রুলগুলো যদি তোমরা শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে রাইট ফর্ম ভার্বগুলো কাজে আসবে। তোমরা তাহলে আশা করি 1 থেকে 4 পর্যন্ত লেকচার দেখে এসেছো। এখন আমরা 5 নাম্বার লেকচারে কয়েকটি বিশেষ কিছু সাজানো রুলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রুল 1। রুল 1-এর মধ্যে কি বলা হয়েছে, আমরা বেসিক ক্লাসগুলোর কোনো একটি জায়গায় অবশ্যই দেখে এসেছি। এইখানে দেখে এসেছি টু। এই যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা আমরা দেখে এসেছি। এরপরে মোডাল ভার্ব। মোডাল ভার্বগুলো অ্যাকচুয়ালি কোনগুলো? মোডাল ভার্বগুলো যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এগুলো মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে সব সময় ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। আবার ডু ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে কোনো একটি বাক্যে ব্যবহার হবে, তারপরে যে ভার্বে ব্যবহার করবো আমরা মূল ভার্ব হিসেবে সেই ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। কয়েকটি শব্দ রয়েছে বাক্যের মধ্যে, এরা মূল ভার্ব হলে মেক, লেট, অ্যালাউ, অ্যালাউ শব্দটা ডাবল এর হবে, অবশ্য হেল্প, এদের পরে একটা অবজেক্ট থাকবে। এর পরের ভার্বটা কিন্তু ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে রুল 1-এ আমরা 4টি জায়গায় দেখলাম যে এখানে যে কোনো পরিস্থিতিতেই আমাকে ভার্ব 1 ব্যবহার করতে হবে। এর মধ্যে থেকে আমরা ডু এর ব্যবহারটা আমরা একটু দেখে আসি। যেমন ধরো হি ডিড নট। এইখানে আমি নো ভার্বটাকে দিলাম একটা গ্যাপে। তাহলে এই ভার্বটা আমি কোন টেন্সে লিখবো, কোন ফর্মে লিখবো? আমরা তো 1 থেকে 4 পর্যন্ত লেকচারে দেখে এসেছি ভার্বের ফর্ম হয় 5টা। তাহলে নো, নোস, নিউ, নোন, নোয়িং কোনটা হবে? যেহেতু এখানে একটা ডু ভার্ব মূল ভার্ব না অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এর পরের ভার্বটা বেস প্রেজেন্টে হবে। তাহলে এখানে কি লিখবো? নো, যা আছে তাই। তাহলে আমরা কেন দিলাম বাক্যে ভার্বের বেস ফর্ম? আমরা দেখে এসেছি যে এই ক্ষেত্রে ডু ভার্বের পরে ভার্বের কি ফর্ম হবে? বেস প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেক, লেট, অ্যালাউ, হেল্প, এদের পরে একটা অবজেক্ট থাকবে, তারপরে ভার্বটা বেয়ার ইনফিনিটিভ হবে। এটাকে কজেটিভ ভার্ব বলে। এই ভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি তোমরা রুল 1 বুঝতে পেরেছো। এরপরে আমরা রুল 2 বোঝার জন্য চেষ্টা করব। রুল 2-র মধ্যে কি লেখা আছে? রুল 2-র মধ্যে লেখা আছে কোনো বাক্যে অতীত নির্দেশিত কোনো শব্দ, যে কোনো একটি শব্দ যেটা বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা অতীতকে নির্দেশ করে, ওই থাকলে বাক্যের ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম হবে বা ভার্ব 2 ফর্ম হবে। আমরা এটা দেখলাম। এখন এই যে বাক্যে ফাইনাইট ভার্বের যে পাস্ট ফর্ম হবে এটা যে আমরা দেখলাম, এটা কিভাবে হবে এটাই আমরা এখন এখানে একটু দেখে আসি। কোনো একটি বাক্যে যখন ভার্বে কি ফর্ম ব্যবহার করা হয়েছে, যখন বাক্যে যখন অতীত নির্দেশিত কোনো শব্দ থাকবে, যেমন ইয়েস্টারডে, এই শব্দটা দেখলেই বুঝতে পারবো যে বাক্যটির অতীত নির্দেশিত একটি শব্দ। দ্যাট ডে, প্রিভিয়াস ডে, এগো, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট প্লাস সময়। লাস্ট প্লাস সময় কেমন? লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট নাইট। এই লাস্টের পরে শব্দ থাকলে পাস্ট হবে। অ্যাজ ইফ, এটা কিন্তু একটা কানেক্টর। অ্যাজ দো, সাবজেক্ট প্লাস উইশ, উড, দ্যাট, এইগুলো কিন্তু কোনো একটি বাক্যে যখন বাক্যের অংশ হবে তখন কিন্তু তারপরে যে ফাইনাইট ভার্বটা সেটা কিন্তু পাস্ট ফর্মে হবে। ইট ইজ টাইম,
ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ রাইট টাইম। এইখানে যে ফ্রেজগুলো রয়েছে বা বাক্যাংশ বা ক্লজ রয়েছে, এদের পরে যে ভাবটা হবে, ভাবটা অবশ্যই পাস্ট টেন্স হবে। তাহলে আমরা রুল 2 মধ্যে দেখলাম যে অতীত নির্দেশিত কোনো শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সে বাক্যের অবশ্যই পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স হবে মানে বাক্যে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, মূল ভার্বের। তাহলে আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা 3 নম্বর রুলটা বোঝার জন্য চেষ্টা করব। 3 নম্বর রুলটি হইল আমরা কোন কোন জায়গায় ভার্বের 3 ফর্ম ব্যবহার করব সেই বিষয়ে মূলত এখানে আলোচনা। বি ভার্ব, আমরা কিন্তু জানি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি ভার্ব, এইটা কিন্তু আমরা বেসিক স্ট্রাকচারগুলোর মধ্যে আলোচনা করে এসেছি, বেসিক রুলগুলোর মধ্যে আলোচনা করেছি। তাহলে বি ভার্বের পরে ভার্বের 3 ফর্ম হবে না আইএনজি ফর্ম হবে, এটা বোঝার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই যে সাবজেক্ট থাকবে এই ভার্বগুলোর পূর্বে এখানে যে সাবজেক্টটি থাকবে, এই সাবজেক্ট কি এই ভার্বের কাজটা করতে পারে নাকি পারে না। যদি দেখা যায় এই সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে তাহলে তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা অ্যাক্টিভ, তাহলে তো 3 ফর্ম হবে না। যদি সাবজেক্ট ভার্বের কাজটি করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে হবে। তাহলে আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, এটার এক্সাম্পল হিসেবে যেমন এ ফর্ম ইজ, এইখানে দিলাম হচ্ছে ভার্বটা হচ্ছে রাইট, অ্যাবাউট নেচার বা অন্য কিছু আমরা ব্যবহার করলাম, যাই মানে তাই হোক। এখন এই যে বি ভার্ব তো এখানে হচ্ছে একটা বি ভার্ব পাইলাম আমরা, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো তো বি ভার্ব। এই বি ভার্বের পরে ভার্বের ফর্মটা কি হবে এটা বোঝার জন্য কিন্তু আমাকে চেক করতে হবে এই বাক্যের সাবজেক্টটাকে। এখন দেখবো যে এই লেখার কাজটা এই সাবজেক্ট করতে পারে নাকি। এখন কবিতায় তো আর লিখতে পারে না, এটা ধরে নিলাম বি নম্বরে গ্যাপ ছিল, তাহলে বি নম্বরের উত্তরটাতে আমরা কি করব, বি ভার্বের পরে ভার্বের আইএনজি বা 3 ফর্ম কোনটা হবে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেখার কাজটা যেহেতু সাবজেক্ট করতে পারে না, তাহলে ভার্বের হবে হচ্ছে 3 ফর্ম। আবার একই সাথে আমি আরেকটা বাক্য লিখে বোঝানোর চেষ্টা করি, হি ইজ, আবার সেম ভার্বটার গ্যাপ দিলাম এখানে এ ফাইভ। এখন যেহেতু বি ভার্বের পরে ভার্বের গ্যাপটা পাইলাম, এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা সেটা দেখবো। এই সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে, সুতরাং আমরা এখানে কি ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। রুল 3-তে যে বি ভার্বের পরে ভার্বের রুল 3-তে বি ভার্বের পরে ভার্বের 3 ফর্ম কিভাবে হবে সেই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাভ ভার্ব, যে কোনো হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বগুলোর পর ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা কিন্তু রুল 1-এ দেখে এসেছি যে মোডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম। কিন্তু রুল 3-তে আবার মোডাল ভার্বের একটা ব্যবহার দেখতে পাচ্ছি, যে মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, অট টু, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে যখন এই যে এই বি শব্দটা থাকবে, বি, যেমন ক্যান বি, শুড বি, উড বি, এটা যখন থাকবে তখন কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু আমরা একটু পরেই আমরা হচ্ছে একটি প্যাসেজের মধ্যে প্রয়োগ করে বোঝার জন্য চেষ্টা করব, তারপরে হচ্ছে তোমাদের আবার 5 নম্বর রুলটি বোঝাবো। এরপরে কয়েকটি শব্দ আছে যেগুলো আমরা রুল 1-এও দেখে এসেছিলাম, এরকম কিছু শব্দ, গেট, গট, এবার হ্যাভিং, বিং। এই শব্দগুলোর পরে ভার্ব আসলেই ভার্বের 3 ফর্ম ব্যবহার করতে হবে। এই শব্দগুলোর পরে ভার্ব আসলেই ভার্বের 3 ফর্ম। তাহলে এই রুলগুলো যদি তোমরা মুখস্থ করে নাও, এটা কিভাবে ওইখানে প্রয়োগ করব সেটা আমরা দেখব। 4 নম্বর রুলটা আগে আমরা একটু দেখে নিই। এরপরে যদি দেখি বি ভার্ব, আমরা কিন্তু 3 নম্বর রুলেও বি ভার্বের একটা ব্যবহার দেখেছি, যে বি ভার্বের পরে ভার্বের 3 ফর্ম হবে কখন হবে, সাবজেক্ট প্যাসিভ হলে। আর মানে এই সাবজেক্ট যখন মূল ভার্বের কাজটা করতে পারবে না তখন সাবজেক্ট প্যাসিভ। এটা আমরা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের আলোচনায় করে এসেছি, যারা দেখোনি তারা আবার পুনরায় দেখে তারপরে এই ক্লাসটি করবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি কখন হবে, সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারবে, মানে সাবজেক্ট যখন অ্যাক্টিভ তখন হবে ভার্বের সাথে আইএনজি। প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে, তবে এইখানে টু বাদে। কিন্তু কেন টু বাদে, আমরা রুল 1-এ দেখেছি টুর পরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম হবে। মূল ভার্বের সাথে এবং পরে ভার্ব আসলে এই ভার্বটা নন ফাইনিট ভার্ব, আমরা নন ফাইনিট ভার্বের ব্যবহারে দেখে এসেছি, কিন্তু মূল ভার্বের পরে ভার্বটা নন ফাইনিট ভার্ব, টু ছাড়া আসলে ভার্বের আইএনজি ফর্ম হবে। কয়েকটি শব্দ রয়েছে
যেমন উইথ এ ভিউ টু, এখানে কিন্তু টু রয়েছে, টু থাকা সত্ত্বেও কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হবে। ইন এডিশন টু, কন্ট্রিবিউট টু, লুক ফরওয়ার্ড টু, বি মানে আমি যার দিয়ে ইউজ টু, এই কয়েকটা টুর পরে কিন্তু প্রেজেন্ট হবে না, এটা ব্যতিক্রম, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে তোমরা যারা 1 থেকে 4 পর্যন্ত রুল দেখলা, তোমাদের আমি এইখানে একটু প্রয়োগ দেখিয়ে আসি যে এটা কিভাবে প্রয়োগ করব আমরা। আচ্ছা, আমরা কিন্তু বেসিকে জেনে এসেছি যে কোনো একটা প্যাসেজ যখন আমরা পাবো তখন প্যাসেজের যে টেন্সটাকে প্রথমে নির্ধারণ করতে হবে। প্যাসেজের টেন্সটা কি প্রেজেন্ট, প্যাসেজের টেন্সটা পাস্ট, কিসে আছে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসলাম রুল 2 মধ্যে যে ওয়ান্স আপন এ টাইম, এইটা যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যটা কিন্তু অতীত হয়ে যাবে, মানে অতীত নির্দেশিত বাক্য। এখন আমাদের রাইট ফর্ম ভার্ব করতে গেলে, পারতে গেলে, নিজে থেকে বুঝতে গেলে আমাদের 4টা স্টেপ। 1 নাম্বার স্টেপ মনে রাখতে হবে যে প্যাসেজ যেটা আমি পাবো আমার সামনে প্রশ্নের মধ্যে, এই প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের। যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে বাক্যের ফাইনিট ভার্বগুলো সবগুলো প্রেজেন্ট ফর্ম হবে। যদি পাস্ট ফর্ম হয় বাক্যের ফাইনিট ভার্বগুলো সবগুলো পাস্ট ফর্ম হবে। ফাইনিট ভার্ব চেনার উপায়গুলো আমরা রুল মানে লেকচার 1-এ কিন্তু দেখে এসেছি। দেয়ারের পরে এখন কি অ্যামিজার দিব না ওয়াজ দিব, এটা পাস্ট টেন্স, তাহলে অবশ্যই আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ, এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসলাম এই যে অফ, একটা প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, তবে টু বাদে আমরা এটুকু দেখে এসেছি। আচ্ছা, তাহলে এই যে অফ প্রিপজিশনটার পরে যে ভার্বটা আমরা পাইলাম, এই ভার্বে কি করব? এই ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে এ ফেমাস অ্যাস্ট্রোলজার, এটা কিন্তু একটা গল্প, যেহেতু বলতেছে গল্প তো অবশ্যই সবসময় পাস্ট টেন্সে হবে, তাহলে এখানে কি দেব? স্টপড, পাস্ট ফর্ম দিলাম ফাইনাইট ভার্বটা। আচ্ছা, দ্য কিং কল্ড অন হিম টু, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আমরা রুল 1-এই দেখে এসেছি। নো অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার এই বাক্যটা যেহেতু প্যাসেজটা যেহেতু পাস্ট টেন্সে, অ্যাস্ট্রোলজার এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের তাহলে কি ফর্ম লিখবো? পাস্ট ফর্ম লিখবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এর পরের যে এটা আছে আমরা সেটা বোঝার জন্য চেষ্টা করি। অ্যাট দ্যাট, যেহেতু কিছু আনপ্লেজেন্ট অসন্তোষজনক কিছু বললো, অ্যাট দ্যাট এর কারণে কিং কি হইলো? গট, পাস্ট ফর্ম দিলাম। ফিউরিয়াস অ্যান্ড, এখন আমরা ঠিক এর পরের যে লেকচারটা হবে, লেকচারের মধ্যে কিন্তু 5 নম্বর রুলে পড়বো যে এন্ড এর পরে এবং সাথে কিন্তু একটা ভার্ব আছে। এই যে এন্ড এর পরে এবং সাথে যে ভার্বটা থাকবে, এই ভার্বের ফর্ম আর এন্ড এর পূর্বের ভার্বের ফর্ম, দুটো ফর্ম একই হবে। এখানে কি দিছি? ভার্বের টু ফর্ম, সুতরাং এন্ড এর পরের ভার্বটাও টু ফর্মের হবে। এটা আমরা 5 নম্বর রুলে ভালো করে শিখবো এবং বিস্তারিত দেখবো, আশা করি তোমরা সেখানে দেখবে। এখন এইখানে তাহলে কি হবে? কন্ডেমড হিম to death saying man like you, এখানে অর্থের কারণে আমাদের কিন্তু ব্যবহার করতে হচ্ছে should not live to spoil the peace of the world but another thought, এটা যেহেতু আবার পাস্টে তাহলে কি হবে? crossed his mind before। আচ্ছা, এইখানে একটা বিষয় রয়েছে 5 নম্বরের অন্তর্ভুক্ত। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচারে পড়ছে। কি স্ট্রাকচারে পড়লো এখানে? যেমন এখানে কিন্তু বিফোর দেখতে পাচ্ছি আমরা, বিফোর, এটা 5 নম্বর রুলের বিষয়। এটা যদি আমরা এখন অ্যাভয়েড করতে পারি, তবে আমি বলে দিচ্ছি বিফোরের পূর্বে হ্যাড ভার্ব 3 হবে। আবার যদি আফটার কোনো জায়গায় থাকে, আফটারের পরে হ্যাড ভার্ব 3 হবে। এখন এখানে কি রয়েছে? বিফোর, তাহলে হ্যাড ক্রসড হবে হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে এটার এখানে হবে পাস্ট টেন্স। তাহলে সেন্ড টু এক্সিকিউট, হাউ লং উইল ইউ। আচ্ছা, দেখি এইখানে আমরা যদি একটা বিষয় দেখি, এই যে উইল একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পর ভার্বের বেস প্রেজেন্ট হবে। হাউ লং উইল ইউ লিভ আস্ক দ্য কিং। আচ্ছা, রাজা জিজ্ঞেস করলো তুমি কতদিন বাঁচবে? উইথ রেডিউড, তাৎক্ষণিক যে উপস্থিত বুদ্ধি, এই উপস্থিত বুদ্ধি দিয়ে সে বলল
দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য স্টার ডিক্লার্স বা হ্যাভ ডিক্লার দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি। এইখানে এম নাম্বার যে ভার্বটা রয়েছে, এই ভার্বের পূর্বে কি সাবজেক্ট আছে কিনা দেখি। এই ভার্বের পূর্বে সাবজেক্ট নেই, এখানে রয়েছে ফুল স্টপ, তাহলে এটা নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব আমরা জানি টু বাদে নন ফাইনিট ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। এটা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ফাইনিট নন ফাইনিট আগে শিখেছো তোমরা। এন নাম্বার ভার্বের ফর্মটা কি হবে, এইটা যদি তোমাদের আমি আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, যে এই যে এখানে আমি লিখেছি মেক, লেট, অ্যালাউ, হেল্প, এই ভার্বগুলোর পরে ভার্বের কি হবে, বেস প্রেজেন্ট। তাহলে এইখানে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ যে লেট, তারপরে একটা অবজেক্ট, এই ভার্বটা কি হবে, তাহলে বেস প্রেজেন্ট হবে এইখানে। তাহলে দেখো আমাদের 4 পর্যন্ত রুল তোমরা যারা বুঝতে পেরেছ, 5টি লেকচার যারা ধারাবাহিকভাবে দেখেছ, আশা করি তোমরা মোর দেন 80% কারেকশন নিজে থেকে করতে পারবে। আরেকটা প্যাসেজ আমরা দেখার চেষ্টা করি। এইখানে যদি আমি এ নাম্বারটা দেখানোর চেষ্টা করি, এটা কুমিল্লা বোর্ড 2024-এর এ, গেট, এই ভার্বের ফর্মটা কি হবে দেখে আসি যে এটা আমরা কোনো জায়গায় লিখেছি কিনা। এই দেখো, গেট, গট, এবার হ্যাভিং, বিং, এদের পর ভার্বের 3 ফর্ম হবে। তার মানে এই জায়গাটাতে আমরা কি লিখবো, অ্যাডমিটেড। তাহলে আশা করি তোমরা এই এ নাম্বারে কেন ভার্বের 3 ফর্ম হবে তা বুঝতে পেরেছ। তাহলে এখন এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই প্যাসেজটা আমরা জানি, কোনো একটা প্যাসেজ যখন আমরা রাইট ফর্ম ভার্বের জন্য নিয়ে বসবো বা প্রশ্ন থেকে কারেকশন করার জন্য চাইবো, তখন প্রথম কাজটি হচ্ছে প্যাসেজটি কোন টেন্সে লেখা তা নির্ধারণ করা। প্যাসেজটা প্রেজেন্ট টেন্সের হলে ফাইনিট ভার্ব সবগুলো প্রেজেন্ট ফর্ম হবে, প্যাসেজটা পাস্ট টেন্স হলে ফাইনিট ভার্ব সবগুলো পাস্ট ফর্ম হবে। তাহলে এখন আমরা যদি এখানে একটু দেখি, স্টুডেন্টস গেট দ্যামসেলফ অ্যাডমিটেড, ডাবল টি ইডি, অ্যাডমিটেড, ইউনিভার্সিটি ফর হায়ার এডুকেশন অ্যাকুয়ারিং হায়ার। আচ্ছা দেখি এখানে কেন হলো, গেটের পরে হলো, এটা তোমরা অবশ্যই কারণটা বুঝতে পেরেছো। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটি না ইউনিভার্সিটিস, এখানে সাবজেক্ট আমরা দেখতেই পাচ্ছি প্লুরাল, তাহলে এখানে যে আর হবে এটা তুমি অবশ্যই বুঝতে পেরেছো। এত সহজ একটি বিষয় তোমার ভুল হওয়ার কথা না। ওয়ান হ্যাজ টু, টুর পরে ভার্বের কি ফর্ম হবে, বেস প্রেজেন্ট। তাহলে যা আছে তাই আমরা দেখে এসেছি, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার যে ভার্বটি রয়েছে, এইটার ফর্মটা কি হবে, এইটার ফর্মটা কি হবে, এটার ফর্মটা হবে আইএনজি ফর্ম। আইএনজি কেন হবে এখানে ভার্বের সাথে, কারণ প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা কোথায় দেখছি সেটা, কত নম্বর রুলে দেখেছি, এই যে এখানে আমরা দেখে এসেছি প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে, তবে টু বাদে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরে অংশগুলো যদি আমরা দেখতে থাকি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ক্লাসটার পরে পঞ্চম যে ক্লাসটি রয়েছে বা লেকচারটি রয়েছে, এরপরে তোমাদের হচ্ছে আরও একটি বিস্তারিত প্র্যাকটিস দেওয়া হবে, প্র্যাকটিসের মধ্যে আলোচনা করা হবে, তারপরে লাইভ ক্লাস দেওয়া হবে। লাইভ ক্লাসে তোমরা ইচ্ছাগুলো জিজ্ঞেস করে, যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো জিজ্ঞেস করে আমার কাছে জেনে নিতে পারবে। আদারওয়াইজ আমার হোয়াটসঅ্যাপ অথবা আমাকে সরাসরি কল করেও জিজ্ঞেস করতে পারবে। কোনো স্পেশাল যদি প্রবলেম তৈরি হয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারে, বুঝতে পেরেছো তোমরা। এরপরে হচ্ছে the public universities are cheaper in terms of tuition fees they offer. they কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট, যেহেতু প্লুরাল সাবজেক্ট যা আছে তাই হবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না, ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম, এস বাই এস হবে না। রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডিস, আচ্ছা দেখি এখন, বাট পাবলিক ইউনিভার্সিটিস অফার অফেন, পাবলিক ইউনিভার্সিটি যেহেতু আছে তার ভার্বের যা আছে তাই হবে, এ নাম্বার অফ প্রবলেমস। স্টুডেন্ট পলিটিক্স, এইখানে আমাদের দেখতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। পলিটিক্স শব্দটার সাথে কিন্তু এস, এটার শব্দগতভাবে রয়েছে, প্লুরাল করার জন্য নয়। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে কি করতে হবে, প্লের সাথে একটা এস যুক্ত করতে হবে। প্লেস এ ভাইটাল রুল, ইন একটা প্রিপজিশন, প্রিপজিশনের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে, তোমরা আগেই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা দেখি এখন, এজ এ রেজাল্ট স্টুডেন্টস, সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল,
ফেস সেশন যাব, ফেস তাহলে যা আছে তাই হবে, এখানে এস বাই এস হবে না, প্রেজেন্ট টেন্সের প্যাসেজে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস যুক্ত প্রেজেন্ট হয়। দ্য কনশাস অ্যান্ড মানিড পারসন। এখন এইখানে আমাদের একটু বুঝতে হবে কনশাস অ্যান্ড মানিড পারসন বাই ইউনিভার্সিটিজ। এখন ইমপ্রেস মানে কি করা? ইমপ্রেস মানে হচ্ছে, আচ্ছা তাহলে কনশাস এবং মানিড পারসন তারা কি নিজেরা যে ইমপ্রেস করে না, তাদেরকে ইমপ্রেস করা হয়, তাদেরকে ইমপ্রেস করা হয়। এর জন্য একটা অতিরিক্ত বি ভার্ব আর ভার্বের থ্রি ফর্ম আর ইমপ্রেসড। আচ্ছা ঠিক আছে। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বিকাম পপুলার ডে বাই ডে। ডে বাই ডে শব্দটা থাকলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। আর বিকামিং পপুলার, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উইথ দ্য বিউটির পরে কি হবে এইটা আমরা কোনো জায়গায় দেখেছি কিনা? উইথ দ্য বিউটির পরে কি হবে এটা যদি আমরা আরেকবার একটু তোমাকে দেখাই আনার চেষ্টা করি। যে উইথ দ্য বিউটির পরে আমরা কি দেখেছি? উইথ দ্য বিউটির পরে প্রেজেন্ট ফর্ম না ভার্বের সাথে আইনজি হবে। টু আছে কিন্তু উইথ দ্য বিউটির একটা ফ্রেজ, এটা কিন্তু প্রিপোজিশন না, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে দেব আইএনজি। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছো এবং পঞ্চম যে লেকচারটি রয়েছে সেই লেকচারটি করবে এবং লেকচারটি করে তোমরা আরেকটু ভালো ধারণা পাবে। এবং একই সাথে যখন আমি লাইভ ক্লাস দেবো তখন তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। আর পার্সোনাল কোনো প্রবলেম তৈরি হলে তুমি অবশ্যই আমাকে কল করতে পারবে বা হোয়াটসঅ্যাপে নোট দিতে পারবে। আর এই ক্লাসগুলো যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই লংগুলোর সাথে সম্পৃক্ত করবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।